শীতে কাঁপছে রাজধানী সহ সারা দেশ। পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে ভোগান্তিতে শ্রমজীবীরা গরম কাপড় বেচাকেনায় ধুম। কামাই না করলে খামো কি? এটা তো আমাদের কর্ম না। এই কুয়াশা যে শীত, এই শীতে আসতে তো কষ্ট সবারই হয়। ৩-৪ দিন থেকে খুব ভালো শীত পড়তেছে। এই শীতে তো গরিব দুঃখী মানুষের আমাদেরগুলোর খুব কষ্ট। গণতন্ত্রে ফিরতে রাজনৈতিক সহনশীলতার চর্চা জরুরি বলছে বিএনপি। সংস্কার শেষে দ্রুত নির্বাচনের আহ্বান জামায়াত আমিরের। সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো। জরুরি, অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায়। জুলাই অভ্যুত্থানে শহীদ ওয়াসিমের নামে চট্টগ্রামের উড়াল সড়কের নামকরণ। আনুষ্ঠানিক যান চলাচল শুরু হচ্ছে টোল আদায়। হাসিনার বিরুদ্ধে মামলায় করা বাদীকে অপহরণের চেষ্টা, হেনস্থার মামলা নিতে অস্বীকৃতি হালিশহর থানা পুলিশের, আদালতের শরণাপন্ন। এবং কুষ্টিয়ার বাজারে সিন্ডিকেটের কবলে পেঁয়াজ চাষিরা, বিঘায় লোকসান ৩০ থেকে ৪০ হাজার টাকা, আগামীতে চাষ কমার শঙ্কা। মৌসুমের সময় তখন যাতে ইম্পোর্টটা বন্ধ রাখি, দেশের চাষিকে বাঁচাইতে পারে। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। সারা দেশে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। হিমেল বাতাসে অনুভূত হয় তীব্র শীত। দুপুরে সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ায় সূর্য উত্তাপ ছড়াতে পারছে না। এতে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল এবং দরিদ্র খেটে খাওয়া শ্রমজীবীরা। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর চাপ। সহকর্মীতে পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজা রিপোর্ট। কুড়িগ্রামের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের দাপটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। শুক্রবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সন্ধ্যার পরে হিমেল বাতাসে তাপমাত্রা আরও নিম্নগামী হওয়ায় তীব্র শীত অনুভূত হয়। তীব্র ঠান্ডায় সবচেয়ে বিপাকে পড়েছেন দরিদ্র খেটে খাওয়া শ্রমজীবীরা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। শৈত্যপ্রবাহের কবলে পড়েছে নদী তীরবর্তী চর ও দ্বীপচরের কয়েক লাখ মানুষ। এখন ঠান্ডাতে ঘাতি বেড়া জানা বুঝছেন, আমার সেই একেবারে সমস্যা হয়ে গেছে ঠান্ডাতে। আমার কে দেয় আমার কম্বল? আমার কেউ দেয় না কম্বল। কামাই না করলে খামো কি? এটা তো আমাদের কর্ম না। এই কুয়াশা যে শীত, এই শীতে আসতে তো কষ্ট সবারই হয়। হাত পা বরফ হয়ে যায়, গাড়ি চালাতে পারি না। এই যে ঠান্ডা, এখন আমার খুব কষ্ট। চুয়াডাঙ্গায় জেকে বসেছে শীত। সকাল ৯টায় তাপমাত্রা 10.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ায় সূর্য উত্তাপ ছড়াতে পারছে না। শীত বস্ত্রের জন্য দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। প্রচন্ড শীত পড়তেছে চুয়াডাঙ্গায়, তাই আমরা ভ্যান চালাচ্ছি, শীত লাগছে। সকালবেলা বেরোলে তো খুব কষ্ট হচ্ছে, মাছের ব্যবসা করি, পানি টানি না চলবে, খুব কষ্ট হচ্ছে। পঞ্চগড়ে শুরু হয়েছে হাড় কাঁপানো শীত। দেশে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। শীতজনিত রোগে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। দুর্ভোগে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তাপমাত্রার পারদ আরও নিচে নেমে পুরো মাস জুড়ে কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামী ৬-৭ তারিখ পর্যন্ত শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনের বেলা শীতের অনুভূতি বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পরিস্থিতি যেটা আছে এটা আমরা আশঙ্কা করছি আগামী ৭ তারিখ পর্যন্ত কম বেশি চলবে। হ্যাঁ, তাপমাত্রা সামনে থেকে আরও কমবে। তারিখ পর্যন্ত কুয়াশার যে ঘন ঘটা, তো কুয়াশাটা এরকম কম বেশি থাকবে করে, তবে ৭ তারিখের পরে কুয়াশার ইয়েটা কেটে যাবে। দিনের তাপমাত্রা উঠানামার জন্য কিন্তু আমরা এই সময় তীব্র শীত অনুভব করছি, এবং এ সময় কিন্তু দিনের তাপমাত্রা প্রায় ১ থেকে ১০ ডিগ্রি কমে গেছে। যে তীব্র কুয়াশা বা ঘন কুয়াশা যেটা আছে, কুয়াশার ভাবটা কেটে যাবে। কুয়াশার ভাবটা কেটে গেলে দিনের তাপমাত্রাটা বাড়বে। তীব্র শীতে কুড়িগ্রামে বেড়েছে গরম কাপড় বিক্রি। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, কুড়িগ্রামে শীতের তীব্রতা কেমন দেখতে পাচ্ছেন? ঠান্ডা নিবারণে গরম কাপড় বিক্রি কতটা বেড়েছে?
আপনি যেমনটি বলছিলেন কুড়িগ্রামের উপর দিয়ে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু ঘন কুয়াশায় ঢেকেছিল কুড়িগ্রামের চারদিক। তবে দুপুরের পর থেকে সূর্যের দেখা মেলার কারণে কিন্তু কুয়াশা কেটে গেছে এবং সূর্যের দেখা মিললেও কিন্তু ঠান্ডার যে তীব্রতা একটু কমেছে। কমলেও কিন্তু হিমেল যে বাতাস তার কারণে কিন্তু ঠান্ডা আসলে একটু অনুভূত হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের যে সবচেয়ে বড় মার্কেট, গরম কাপড়ের মার্কেট, নসরুদ্দিন মার্কেট। এখানে যদি আপনাকে একটু দেখাতে চাই, এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই ঠান্ডায় আসলে এই মার্কেট থেকে গরমের কাপড় আসলে কেনেন। তবে আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি, তারা বলছেন যে গত 2-3 দিন ধরে আসলে ঠান্ডার যে তীব্রতা সেটি কিন্তু বাড়ার কারণে কিন্তু তাদের ব্যবসা কিছুটা হচ্ছে। তারা বলছেন যে এর আগেও কিন্তু তারা ব্যবসা তেমন একটা ভালো হয়নি, তবে গত 2-3 দিন ধরে কিন্তু ঠান্ডা বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু একটু ব্যবসা বাড়ছে। এছাড়াও কিন্তু আজ ছুটির দিন হওয়ায় কিন্তু এই মার্কেটে আসলে লোক সমাগম আমরা কম লক্ষ্য করছি। ব্যবসায়ীরা বলছেন যে সন্ধ্যার পর কিন্তু এই মার্কেট জাঁকজমক হয়ে ওঠে এবং বিভিন্ন এলাকার মানুষ কিন্তু এই মার্কেট থেকে আসলে গরম কাপড় কেনে। আমি যদি একজন ব্যবসায়ী আছে, সংক্ষেপে যদি একটু জানতে চাই, একটু বলবেন যে কেমন ব্যবসা হচ্ছে এবার এই শীতে? হ্যাঁ, বেচা কিনা আগে একটু কম আসছিল, এই 2 দিন থেকে আর কি বেচা কিনা চলছে, মোটামুটি চলছে আর কি। ক্রেতারা আসতেছে, নিতেছে। এই যদি আর একটু আবহাওয়া ভালো হয়, সামনের দিকে একটু কুয়াশা পড়ে, তাহলে বেচা কিনা আরো একটু সুন্দর হবে আর কি। এই ধন্যবাদ আপনাকে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, আমি স্থানীয় আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার, ওনার সঙ্গে কথা বলেছি। উনি বলছেন যে এরকম তাপমাত্রা আরো 2 থেকে 3 দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এই ছিল আসলে এই কুড়িগ্রামের নসরুদ্দিন মার্কেট থেকে গরম কাপড়ের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। কুড়িগ্রাম থেকে আবহাওয়ার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে বিরোধে না জানানোর আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের 50 বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। 15 বছর দেশের সম্পদ লুট করে আওয়ামী লীগ বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। সহকর্মী সালাউদ্দিন আহমেদের পাঠানো তথ্য ছবিতে আপন উপর রিপোর্ট। সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগ। কলেজ প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে ছাত্রছাত্রী ও স্থানীয়দের পদচারণায়। শুক্রবার 50 বছর পূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজটির সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্র চর্চা এগিয়ে নিলে অর্জন হবে অধিকার। অভিযোগ করেন, বারংবার গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। 15 বছরে দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ। আমাদের দেশের সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। এখানে পর 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 গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরের সঙ্গে বিরোধী লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যে সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো। গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে উল্লেখ করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। সংশ্লিষ্ট সকলের কাছে এই আবেদন জানাবো যে আমরা উঠে দাঁড়াই, আমরা আমাদের এই সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়িয়ে আমরা একটা স্পষ্ট সত্য সুন্দর একটা পথ নির্ধারণ করি। সে একটা স্বপ্ন যেটা আমরা দেখেছিলাম, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করি। গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর দেশ গড়ার নতুন সম্ভাবনাকে কাজে লাগানোরও তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। নাটোরে জেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির ডক্টর শফিকুর রহমান আওয়ামী লীগের কপালে নির্বাচন নিয়ে উল্লেখ করে সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান। পরে আগামীর বাংলাদেশের নারী পুরুষ নির্বিশেষে সবাই সম্মানের সঙ্গে কাজ করতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জামায়াতের আমির। নাটোর থেকে তারিকুল হাসানের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। শুক্রবার নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে হয় জেলা জামাতের কর্মী সম্মেলন। এতে অংশ নিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না বলেই তাদের কপালে নির্বাচন নেই। নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে, নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে, নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত। এ বিশ্বাস আস্থা যাদের নয়, নির্বাচন তাদের কপালে নয়। এরা তিনটি নির্বাচন
অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে আমরা কি ভুলে গিয়েছি? যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন? এই সময় স্বাধীনতার পরে যারা ক্ষমতায় এসেছে তারাই আমানতের খেয়ানত করেছে বলেও মন্তব্য করেন জামাত আমির। দফায় দফায় ক্ষমতায় যারা এসেছেন জনগণের আমানতের খেয়ানত তারা করেছে। এই আমানতের মর্যাদা তারা রক্ষা করেন না। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত 15.5 বছরের ফ্যাসিস্ট সরকার। বক্তৃতায় ভারতকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, বাংলাদেশ বিদেশি বন্ধু চাইলেও কোনো প্রভু চায় না। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যে সাম্প্রদায়িক চেতনার ঐক্য রয়েছে বলে মনে করিয়ে দিয়ে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য হবে না বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। আমরা চাই ঐক্যবদ্ধ জাতি। এদেশে যারাই বসবাস করবেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই এদেশের গর্বিত নাগরিক। সকলের মর্যাদা এবং অধিকার সমান। আমরা আর মাইনরিটি মেজরিটি এই শব্দই শুনতে চাই না। জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলামের সভাপতিত্বে এই কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন প্রমুখ। দাসত্ব মুক্ত নতুন বাংলাদেশ গড়ার মেসেজ। নিউজ ডেস্ক, দেশ টিভি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ওয়াসিম আকরামের নামে চালু হলো চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে উড়াল সড়ক উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। যান চলাচল শুরু হয়, আদায় করা হচ্ছে টোলও। আজিজে হক পায়েলের রিপোর্ট, জানাচ্ছেন আপন উপু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মারা যাওয়া ওয়াসিম আকরামের নামে উদ্বোধন হয়েছে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। শুক্রবার সকালে এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। বলেন, সারা দেশে যারা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছে সরকার, যেন সারা দেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারে। জুলাই গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন যিনি, প্রথম শাহাদাত বরণ করেছিলেন যিনি, সেই ওয়াসিম আকরামের নামে এই উড়াল সেতু। আমরা সারা দেশে যারা এই জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছি, যেন সারা দেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারে। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রথম টোল দেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডাক্তার শাহাদাত বলেন, যাদের আত্মত্যাগের কারণে নতুন বাংলাদেশ অর্জন হয়েছে তাদের স্মৃতিচিহ্ন ধরে রাখতে হবে। প্রথম ঘটনাটি কিন্তু এখান থেকে শুরু হয়েছে এবং প্রথম শহীদ কিন্তু ওয়াসিম আকরাম হয়েছে। মেধাবী ছাত্র, চট্টগ্রাম কলেজের এবং ছাত্রদল নেতা ছিলেন। আমরা আশা করছি আজকে এই যে শহীদ ওয়াসিম আকরামের নামে যে নামকরণ হয়েছে, জুলাই আগস্টের যে আত্মত্যাগকারী, এভাবে বাংলাদেশের প্রতিটি জায়গায় যদি তাদেরকে আমরা স্মরণ রাখতে পারি তাহলে পরে নেক্সট জেনারেশন আমাদেরকে মনে রাখবে যে আমরা কিছু একটা করে যেতে পেরেছি। এ সময় এক্সপ্রেসওয়ে দিয়ে যান চলাচলের নিয়ম ও টোল আদায়ের হার তুলে ধরেন কর্তৃপক্ষ। টোলের হার যেটা আমরা রেখেছি প্রাইভেট কারের জন্য 80 টাকা এবং 100 টাকা আছে আপনার জিপের জন্য, তারপর 150-250 এরকম বিভিন্ন আপনার টোলের পরিমাণ আছে। টোলটা আসলে খুব বেশি নয়, আর জনগণকে এইটুকু আমার মনে হয় এটাকে বোঝা মনে করলে হবে না, এটা দেশের উন্নয়নের অংশীদারিত্ব মনে করে আমাদেরকে সেটা আদায় করা উচিত। ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে চলাচল শুরু করেছে 10 ধরনের যানবাহন। নিউজ ডেস্ক, দেশ টিভি। 5 আগস্টের পর চট্টগ্রামে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করায় শারীরিক নির্যাতন ও অপহরণ চেষ্টার শিকার হয়েছেন তরুণ উদ্যোক্তা। এই হেনস্থার ঘটনায় মামলা নিতে অস্বীকৃতি জানায় হালিশহর থানা পুলিশ। পরে চট্টগ্রামে আদালতে মামলা করেন ভুক্তভোগী নূর মোহাম্মদ শাহেদ। একেএম নাজিমের তথ্যচিত্রে বিস্তারিত আব্দুল্লাহ মারুফের রিপোর্টে। গেল 3 ডিসেম্বর রাত 11:30 সিসিটিভি ফুটেজে দেখা যায় পতিত স্বৈরাচার হাসিনার মামলার বাদী তরুণ ব্যবসায়ী নূর মোহাম্মদ শাহেদ পরিবার নিয়ে বাজার শেষে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে বাড়ি ফিরছেন। এ সময় অতর্কিত কয়েকজন এসে শেখ হাসিনার বিরুদ্ধে কেন মামলা করা হয়েছে জানতে চেয়ে তাকে ধস্তাধস্তি করে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। কিছু সময় পর ছোটপুল জেলা পুলিশ লাইনসে গাড়িটি স্পিড ব্রেকারে গতি কমালে কৌশলে নেমে পড়েন শাহেদ। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মেডিকেলে পাঠায়। চিকিৎসা শেষে ভুক্তভোগী শাহেদ থানায় গেলে মামলা নিতে অস্বীকৃতি জানায় হালিশহর থানা পুলিশ।
পরে তিনি চট্টগ্রাম আদালতে 3 জনকে প্রধান আসামি ও অজ্ঞাতনামা আরও 42 জনের বিরুদ্ধে মামলা করেন। ফেসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান শাহেদ। 40-42 জন মানুষ আমাকে আসি ঘেরাও দিয়ে ধরে এবং আমাকে বলে যে আপনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেন মামলা করেছেন, এবং আপনাকে আমরা বারবার না করেছি বিভিন্নভাবে। এরপরে তারা কি করে এক পর্যায়ে বলে আপনার সাথে আমাদের কথা আছে, এদিকে আসেন। আমাকে এক সাইডে নিতে যায়, তখন আমার ফ্যামিলি এবং আমার গাড়ির ড্রাইভার আমাকে যেতে দেয় না। তখন তারা আমাকে কি করে, আমার গাড়িতে যখন আমি উঠতে চাই জোর জবরদস্তি করে আমাকে ওদের একটি প্রাইভেট কার নিয়ে আসে, ব্লু কালারের, ওই প্রাইভেট কারে তুলে। 1 জানুয়ারি মামলাটা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের জন্য নির্দেশ দেন আদালত। এই মামলাটা অপহরণের ধারায় হয়েছে এবং হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরছে এবং ছান্দা দাবি করছে। এগুলো বিজ্ঞ আদালত বিশ্বাসযোগ্য হয়ে তদন্তের জন্য সিআইডি চট্টগ্রামকে প্রেরণ করেন। সিআইডি সঠিকভাবে তদন্ত করে আগামী 18-3-25 মধ্যে বিজ্ঞ আদালতে সুষ্ঠু তদন্তের একটা রিপোর্ট দাখিল করবেন বলে আমরা আশা করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করায় গেল 9 সেপ্টেম্বর শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ সহ 115 জনের বিরুদ্ধে আদালতে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছিলেন শাহেদ। নিউজ ডেস্ক, দেশ টিভি। আধিপত্য বিস্তার নিয়ে ফরিদপুরে 2 পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে 10 জন। এ সময় বেশ কয়েকটি বসতঘরে ভাঙচুর চালানো হয়। শুক্রবার সকালে সালথার মাঝারদিয়া গ্রামে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের শাহিদ মাতব্বরের সমর্থকদের সঙ্গে হারুন মাতব্বরের সমর্থকদের সংঘর্ষ বাধে। এ সময় হারুন মাতব্বরের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে 10টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায় শহীদ মাতব্বরের সমর্থকরা। এ সময় উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। তাদের নগরকান্দা ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। হানিফরা মঞ্জুর, তারপরে হানিফির সাওয়াল, ওই যে আলামিন, উরাটুরা, সুজন টুজন ব্যাকি আইসে ভাঙচুর করছে। ইচ্ছা মতন বাড়িঘর ভাঙছে, যা কিছু নিবার নিচ্ছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক, শান্ত আছে এবং শুনছি কয়েকটা ঘর ভাঙচুর হয়েছে। আর আহতের এখন পর্যন্ত কোনো খবর পাইনি। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি, দোষীদের বিরুদ্ধে সর্বাত্মক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কুষ্টিয়ায় সর্বশান্ত পেঁয়াজ চাষিরা। বাড়িতে উৎপাদন খরচ আর বাজার সিন্ডিকেটের কারণে মাথায় হাত জেলার পেঁয়াজ চাষিদের। বিঘাপতি লোকসান গুনতে হচ্ছে 30 থেকে 40 হাজার টাকা। এতে পেঁয়াজ চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক। ফলে আগামীতে জেলায় কমার সংখ্যা দেখা দিয়েছে পেঁয়াজ চাষ। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। শুরু হয়েছে নতুন পেঁয়াজ ওঠার মৌসুম। মাঠে মাঠে পেঁয়াজ তোলাই ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। তবে এই মৌসুমে মুখে হাসি নেই তাদের। যে পেঁয়াজ গত 2 সপ্তাহ আগেও বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছিল 120 থেকে 130 টাকায়, সেই পেঁয়াজই এখন বাজারে বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে। ফলে এবছর পেঁয়াজ চাষ করে কুষ্টিয়ার কৃষকদের বিঘাপতি লোকসান গুনতে হচ্ছে 30 থেকে 40 হাজার টাকা। পেঁয়াজের যে বাজারে এই পরিমাণ টাকা যদি বেচা যায়, আপনার দেশে 3 ভাগের 2.5 ভাগই লস হয়ে যাবে চাষের। 30 টাকা কেজি, এই 30 টাকা কেজি পেঁয়াজ বেচলে আমাদের ধরেন কিছুই থাকবে না, জমির খাজনা 30 হাজার টাকা বিঘি। পেঁয়াজ চাষিরা বলছেন, বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ও বাড়তি উৎপাদন খরচের কারণেই পড়েছেন তারা এমন লোকসানের মুখে। তাই দ্রুত বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ সহ পেঁয়াজ আমদানি বন্ধের দাবি তাদের। যেসব ব্যবসায়ী সিন্ডিকেটরা আছে, এরা বিভিন্ন সময় ওই সময় পেঁয়াজটা রাজনৈতিক হোক আর যে কোনো পেশারই হোক, তারা ওই স্টক করার পরে ওরা একটা সিন্ডিকেট করে। এই সিন্ডিকেটটার উপরে এই সময় আইসি, এই মুড়ি কাটা পেঁয়াজের সময় আইসি যদি ওই পেঁয়াজটা বাজারে ছাড়ে, তাহলে মনে করেন আমাদের চাষি সমস্যায় পড়ে। মৌসুমের সময় তখন যাতে ইম্পোর্টটা বন্ধ রাখি, দেশের চাষিকে বাঁচাইতে পারে। খালি 30 টাকা 35 টাকা পেঁয়াজ বেচে আমাদের লেবার খরচ হচ্ছে 600 টাকা লেবার খরচ। এদিকে পাইকারি বাজারে দেশি পেঁয়াজ 30 থেকে 35 টাকা কেজি বিক্রি হলেও আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে। তারপরেও আড়তদাররা বলছেন, আমদানির কারণেই কমেছে দেশি পেঁয়াজের দাম। এখন যদি 4 মাস সরকার যদি কোনো আমদানি না করে, তাহলে ধরেন আপনার দেশের কৃষক যাই হোক তাও লস হবে। বর্তমান যে বাজার
লস হবে, তারপরেও কিছুটা বাঁচবে। আর পেঁয়াজ চাষিদের লোকসানের হাত থেকে বাঁচতে ধাপে ধাপে পেঁয়াজ উত্তোলন সহ নানা পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। যখন সরবরাহটা বাড়বে তখন কাঁচা বাজারে জিনিসটা এমনিতে দামটা একটু কমে যায়, যার কারণে কৃষকদেরকে আমরা এই পরামর্শটা দিই যে আপনি আস্তে আস্তে তুলেন, যার সরবরাহটা কম থাকে আপনি ভালো দামটা পাবেন। এবছর কুষ্টিয়ায় ৩,৮০৪ হেক্টর জমিতে চাষ হয়েছে পেঁয়াজ। যদি এবছর কৃষকেরা ন্যায্য মূল্য না পায় তাহলে আগামীতে জেলায় কমবে পেঁয়াজের চাষ, এমনটিই বলছেন চাষিরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন প্রতিযোগিতা। শুক্রবার ভোরে শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে 4 শতাধিক দৌড়বিদ এতে অংশ নেন। ভোরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রধান ফটক থেকে ম্যারাথন শুরু করেন দৌড়বিদরা। বিজয়নগর উপজেলার মণিপুর থেকে ইউটার্ন করে শহরের শিমরাইলকান্তি ব্রিজে এসে পরে বিজয়ীদের মাঝে ট্রফি এবং সার্টিফিকেট প্রদান করা হয়। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।